কথা ছিল একটি পতাকা পেলে আমি আর লিখব না বেদনার অঙ্কুরিত কষ্টের কবিতা। কথা ছিল একটি পতাকা পেলে ভজন গায়িকা সেই সন্ন্যাসিনী সাবিতা মিস্ট্রেস ব্যর্থ চল্লিশে বসে বলবেন, পেয়েছি পেয়েছি। কথা ছিল একটি পতাকা পেলে পাতাপুরুনির মেয়ে শীতের সকালে ওম নেবে জাতীয় সঙ্গীত শুনে পাতার মর্মরে। কথা ছিল একটি পতাকা পেলে ভূমিহীন মনুমিয়া গাইবে তৃপ্তির গান জ্যৈষ্ঠে বসে খেয়ে, বাঁচবে যুদ্ধের শিশু সসম্মানে সাদা দুধে ভাতে। কথা ছিল একটি পতাকা পেলে আমাদের সব দুঃখ জমা দেব যৌথ খামারে, সম্মিলিত বৈজ্ঞানিক চাষাবাদে সমান সুখের ভাগ সকলে নিয়ে যাব নিজের সংসারে। সুপ্রিয় দর্শক, সকলকে বাংলাদেশের মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের টিবেন ওয়েলনেসের আজকের এই বিশেষ আয়োজন। আজকের অনুষ্ঠানে আমরা মুক্তিযুদ্ধের নানান স্মৃতিকথা, স্মৃতিচারণ এবং এই ৫৫ বছরের এসে যখন আমরা পৌঁছেছি স্বাধীনতার, সেই সময় ফিরে দেখা সেই স্বাধীন সময়কার যে যুদ্ধের চেতনা, কি আকাঙ্ক্ষা ছিল আমাদের এই স্বাধীন বাংলাদেশ থেকে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আসলে কি তারা ভেবেছিলেন এবং আমাদের কি এখনো আশা আছে সেখানে। টিবেন ওয়েলনেসের আজকের বিজয় দিবসের এই বিশেষ আলোচনায় আমাদের সাথে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয় ভীষণ গুণী ব্যক্তিত্ব রবিশঙ্কর মৈত্রী, আবৃত্তিকার এবং লেখক। আমি আমাদের বিশেষ অতিথি রবিশঙ্কর মৈত্রীকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। আমি বিশেষ কোনো গুণী মানুষ নই, সবসময় আবেগদীপ্ত বিশ্বাসী মানুষ। এই আবেগ, বিশ্বাস, দেশপ্রেম এই সবই আমাদেরকে বাঁচিয়ে রাখে এবং শুরুতেই জাতির শ্রেষ্ঠ সন্তান মহান বীর মুক্তিযোদ্ধাদেরকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। হ্যাঁ, শুরু করতে পারো, বলতে পারো তুমি। রবিদা, আমরা আসলে আমাদের বিশেষ আয়োজনগুলো সবসময় একটু আনঅফিসিয়াল আলোচনার মতোই করে থাকি, ঘরোয়া আলোচনার মতোই করে থাকি। আমি সেভাবে করেই আলোচনাটি আজকে শুরু করছি আপনার অনুমতি নিয়ে। তো আমি আসলে প্রথমে আপনাকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। আপনি সুদূর ফ্রান্স থেকে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। ফ্রান্সে এখন প্রায় মধ্যরাত্রি। তো সারাদিনের এত ব্যস্ততা এবং ক্লান্তির পরে যে আপনি আমাদের জন্য সময় বের করেছেন, তার জন্য বিশেষ ধন্যবাদ। বিজয়ের এই মহান মাসে আসলে আমরা সকলেই বেশ অনেকটাই আন্দোলিত থাকি, অনেক মিশ্র অনুভূতিতে আমার মনে হয়। আমাদের অহংকার, ভালো লাগা, আবেগ এবং বেদনা সবই মনে হয় একাকার হয়ে মিশে থাকে এই মাসটিতে। তো আমি আর কথা না বাড়িয়ে আপনার আবৃত্তিতে চলে যেতে যাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, আবৃত্তি তো হবেই, কবিতার আবৃত্তি। বিশেষ করে আমার যে বিষয়, কবিতা ভালোবাসি এবং সেই কবিতা সব ধরনের কবিতা, আর বিশেষ করে মুক্তিযুদ্ধের কবিতা। মুক্তিযুদ্ধের কবিতা যে কেবল ডিসেম্বর এলে, মার্চ মাসে এলেই যে করতে হবে তা তো নয়। আমরা যে কোনো অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের কবিতাকে রেখেছি। মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। দেশে দেশে কিন্তু মুক্তিযুদ্ধ হয় না। পৃথিবীর সব দেশ মুক্তিযুদ্ধ করে তাদের নিজের দেশকে পেয়েছে তা তো নয়। আমাদেরকে রক্তের ভেতর দিয়ে, যুদ্ধের ভেতর দিয়ে, হাজার বছরের বঞ্চনা, নিপীড়ন, শোষণ, এই সমস্ত ইতিহাসের দিকে গেলে অনেক বেশি দেরি হয়ে যাবে, অনেক কথা চলে আসে, সেটা আমরা কম বেশি সবাই জানি। তবে মুক্তিযুদ্ধ আমি মনে করি যে শুধু ১৯৭১ শুরু হয়েছিল তা তো না।
ঐতিহাসিকভাবে দিনক্ষণ নির্ণয় করে সেরকমটা বলতে গেলে আহ, একটা দেশের জন্য যুদ্ধ, স্বাধীনতার জন্য যুদ্ধ, সেটা 1971 ঠিক আছে, কিন্তু বাঙালি জাতি, এই জাতিকে এই জাতির একটা দেশ থাকবে, তারা স্বাধীন থাকবে, সেই আকাঙ্ক্ষা, সংগ্রাম, সেটা হাজার বছরের। সেই পরিচয়ের সূত্রের দিকে আমি যাচ্ছি না, আমি শুধু বলতে চাই যে আমরা যে এই 2025-এ এসে মুক্তিযুদ্ধ নিয়ে, বাংলাদেশের সঠিক ইতিহাস নিয়ে ঠিক কথাটি বলতে পারছি না, বা রাষ্ট্রীয়ভাবে সবাই স্বতঃস্ফূর্তভাবে বিজয় দিবস বা বিজয়ের মাস উদযাপন করতে পারছে না, এটাও কিন্তু ইতিহাসের অংশ। এক একটা দেশ যখন স্বাধীনতার জন্য লড়াই করে, যুদ্ধ করে বছরের পর বছর, সেই জাতি, সমগ্র জাতি এক হয়ে করে। 1971-এ আমাদেরও সমগ্র জাতি, জাতি ধর্ম নির্বিশেষে সবাই এক হয়েছিল। আমাদের কিছু মানুষ, যাদের আকাঙ্ক্ষার মধ্যে বাংলাদেশ ছিল না, তারা যে খুব বিচ্ছিন্ন মানুষ তা নয়, কিন্তু তাদের যে আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষার সঙ্গে মিল ছিল না। তো সেই অমিলের কারণে দেখা গেল যে স্বাধীনতার পরেও, আমাদের বিজয় অর্জনের পরেও তারা মনে করলো তারা পরাজিত হয়েছে, তার মানে দেশের মধ্যেই পরাজিত শক্তি রয়ে গেল। কবিতা বলার আগে আরেকটি কথা বলতেই হয়, যেমন যুদ্ধটা আমরা দেখি যে বিভিন্ন দেশের যুদ্ধ, যুদ্ধ হয় সশস্ত্র যুদ্ধ, সামরিক যুদ্ধ। যেমন এখন একেবারে প্রসঙ্গে চলে আসছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ যদি বলি, সেখানে কিন্তু জনগণ নিরাপদ জায়গায় চলে যাচ্ছেন এবং যুদ্ধ হচ্ছে সামরিক যুদ্ধ। আমাদের কিন্তু সেটা হয়নি। 1971-এর 25শে মার্চের ভয়াল রাত্রে যেমন পুলিশের উপর আক্রমণ হয়েছে, তার চেয়ে বেশি হয়েছে সাধারণ মানুষের উপরে। এবং 1971-এর 7ই মার্চে, হ্যাঁ, আমার তখন কত সামান্য বয়স, আমি তো ওইসব মানে এই ইতিহাস আমি আমার নিজের স্মৃতি থেকে বলছি তা তো নয়। এই ইতিহাস পঠন পাঠন, অধ্যয়ন এবং পরিবার থেকে জানা, দেশ থেকে জানা। 1971-এর 7ই মার্চে বঙ্গবন্ধুর যে স্বাধীনতার আহ্বান, যে ডাক তিনি দিলেন, এগুলো আমরা সবাই জানি। 25শে মার্চ কাল রাত, এই রাত্রে যে বিপর্যয় ঘটল, গণহত্যা চলল, বিশেষ করে ঢাকা শহরে এবং ঢাকার আশপাশে, এটাও ওই এক রাতে এত অগণিত অসংখ্য মানুষকে হত্যা করা, সাধারণ মানুষকে, এটাও কিন্তু পৃথিবীর খুব দেশে দেশে ঘটেনি। সশস্ত্র হবে কি করে আমাদের মানুষ? তারা তো আগে থেকে প্রস্তুত ছিল না, তাদের হাতে অস্ত্র ছিল না। যেন বঙ্গবন্ধু বললেন যে তোমাদের যার যা আছে তাই নিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। তো তাদের অস্ত্র ছিল না, শরীরে শক্তিও ছিল না। শীর্ণ জীর্ণ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, লুঙ্গি পরা মানুষ, কিন্তু বুকের মধ্যে বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের আগুনটা জ্বালিয়ে দিলেন। যে জন্য যার বয়স 18 হয়নি এমন অসংখ্য কিশোর, তারা যুদ্ধে যাওয়ার জন্য দেশের স্বার্থে মিথ্যা কথা বলেছে। যার বয়স হয়েছে 15 বছর, বলেছে আমার 18 হয়ে গেছে, আমি যুদ্ধে যাব।
এগুলো গল্প নয়, এটা ইতিহাস, এটাই সত্য, কবিতার সত্য না। এরকম একজন কিশোর মুক্তিযোদ্ধা, হয়তো অপ্রাপ্তবয়স্ক মুক্তিযোদ্ধা, হয়তো তার 18 হয়নি, এমন একজন যোদ্ধা, অথবা 18 হয়েছে, 18ই বা কি এমন বয়স, তাই না? তো সেরকম একজন যোদ্ধা যুদ্ধের সময় তার মনে হয়েছে আমি একবার বাড়ি যাব, আমার মাকে দেখতে যাব, আমার গ্রামকে দেখতে যাব। যুদ্ধের কয়েকটি মাস কেটে গেছে এবং সেই তরুণ কিশোর মুক্তিযোদ্ধা, ব্যক্তিগত জীবনে তার তেমন কোনো সার্থকতা সাফল্য নেই, কিন্তু মুক্তিযুদ্ধ এসে তাকে অসামান্য আহ, জায়গায় নিয়ে গেল এবং সে বীর হয়ে গেল। এবং সে অনেকদিন পরে একটা জীবনের মায়া উপেক্ষা করে পালিয়ে সে গ্রামের দিকে আসলো, তার বাড়িতে এলো। কিন্তু সেই বাড়ির পথ সবকিছুই তো তছনছ হয়ে গেছে, আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। আর সেই মুক্তিযোদ্ধাও তো তার তার আর সে আগের বেশ নেই, তাকে কেউ চিনতে পারছেন না। তো কবি মাকিদ হায়দার জন্মভূমি 1971-এর এই মুক্তিযোদ্ধার আহ, যেন তারই বয়ানে উত্তম পুরুষে রচনা করেছেন মাকিদ হায়দারের একটি কবিতা। এই কবিতাটা আমি বলছি এখন। দেখো তো আমি আগের মতো চিনতে পারো কিনা, আমি আমি বহু ক্রোশ বহু পথ হেঁটে এসেছি তোমার কাছে। বিপন্ন যুবক বলে একদিন যাকে তুমি অকারণে কাঁদাতে সকাল বিকাল, তোমার ইচ্ছার শিল্প কলার নায়ে ভাসিয়ে দিতে অগাধ জলে, সাত সমুদ্রের নীলে আমি চোখে বড় তৃষ্ণা নিয়ে ফিরে এসেছি তোমার কাছে। আমার জাগরণের মধ্যে সবসময় একটা কালো সাপ, আমার স্বপ্নের মধ্যে সবসময় একটা দুঃস্বপ্ন আমাকে তাড়িয়ে ফেরে এ প্রান্ত থেকে ও প্রান্তে। ধূসর তিউনিসিয়াতেও মিছিল হয়, হয় বিক্ষোভ, কণ্ঠকাকীর্ণ বার্মাতেও ঘুমন্ত মানুষেরা জেগে ওঠে। আর সবুজ বাংলাদেশে মানুষের রক্তের ভেতরে জেগে ওঠে আদিম বিপ্লব, শুধু তোমাকে একবার নিবিড় করে পাবার জন্যে। দেখো তো আমায় আগের মতো চিনতে পারো কিনা, আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব, যুদ্ধে পরাজিত পিতার দামাল কিশোর, স্কুল পালানো গোয়ার গোবিন্দ ছেলে, সহজে কোনো কিছুতে উঠতো না যার মন, আর ছেঁড়া আলখেল্লার মতো যার কপালের বলি রেখা জুড়ে শুধু লেখা ছিল জন্মান্ধ ব্যর্থতা। আমি আমি অপূর্ণ বাবুর হাত ধরে ফিরছি নিজ বাসভূমে, সেই ফেলে যাওয়া স্মৃতিপথ ধরে। অপূর্ণ বাবু, এ কোন শহরে এলাম, চারিদিকে বড় নির্জনতা, মৃত্যুর মিছিল যেন একটু আগে চলে গেছে আমাদের পিছে ফেলে, অথচ এখন আমার আকণ্ঠ পিপাসা, জলাশয় কত দূরে আর কত দূর। পিতামহ বুকে চুমু দিয়ে আদরের চোখে বলতেন, নলিনী মাধব, কোন কালে তোরে মিলবে না তৃষ্ণার জল, যেমন মেলেনি আমার তাই ভুলেও যাবিনে কোনদিন কোন সুনীল জলাশয়ের কাছে। তোর ছায়া তার জলে দেখা দিলে মুহূর্তে সে হবে পলাতক, থেকে যাবে তোর আকণ্ঠ পিপাসা। দেখো তো আমায় তোমার চিনতে কষ্ট হচ্ছে কিনা, আমি আমি সেই সেনপাতিলার দিঘির অতল জলে রানীমার খোঁজে ডুবে যেতে যেতে পড়শিরা যাকে পাড়ে এনে খুনির চাকুর মতো মাথার উপরে ঘুরিয়েছিল দুপুর বেলা,
যদি প্রাণ ফিরে পাওয়া যায় এই লোভে, আমি পালিয়ে এসেছি রক্তাক্ত যুদ্ধক্ষেত্র থেকে প্রতিদ্বন্দ্বীর যুগল চোখ ফাঁকি দিয়ে, শুধু তোমাকে একবার ছুঁয়ে দেখবার জন্যে। নিঃশব্দে পালিয়ে এসেছি শত্রুর জলপাই রঙের ছাউনির পাশ দিয়ে, শুধু তোমাকে একবার আলতো করে ছুঁয়ে দেখবো মুখ, পবিত্র শরীর। তাই এসেছি তোমার কাছে, পবিত্র আশ্রয় পাবো বলে। ভালো করে দেখো তো, আমায় আগের মতো চিনতে পারো কিনা। আমি সেই দোহার পাড়ার নলিনী মাধব। তো এই কবিতাও তো একটা ইতিহাস, তাই না? যে পরিবারের ইতিহাস, যুদ্ধে যাবার ইতিহাস, এবং একজন মুক্তিবাহিনীর সেই মুক্তিযোদ্ধা তার নিজের দেশে নিজের পাড়ায় বাড়িতে ফিরবে, ভয়। কেন, পথে পথে কি পাক হানাদার বাহিনী ছিল? না, পথে পথে ছিল নিজেদের চেনা জানা আলবদর আল শামস রাজাকার, তারা ধরিয়ে দিতে পারে। এই ভয়ে মুক্তিযোদ্ধারা একবার যুদ্ধে গিয়ে তারার মাঝে যে একটু ফিরে আসতে পারতো না, বলতো পথ ঠিক আছে কিনা। জি, এই আর কি। একদমই তাই দাদা। আসলে আমি কিছুদিন আগে মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভের কিছু পোস্ট পড়ছিলাম। কিছু সে সময়কার কিছু চিঠিপত্র পড়ছিলাম এবং সেসব রেকর্ডে অনেকেই বলে গিয়েছেন যে যুদ্ধ আসলে বহু সংক্ষেপেই আমাদের শেষ হয়ে যেত। যদি না আমাদের নিজের ঘরের ভিতরেই আমাদের শত্রু, যারা আসলে পাকিস্তানি বাহিনীকে পথঘাট চিনিয়ে এই যুদ্ধকে এতটা দীর্ঘায়িত করতে সাহায্য করেছিলেন। তো সেটা আসলে খুবই কষ্টের, খুবই দুঃখের। আপনি যেমনটি করে বললেন যে, ঘরের ভিতরের শত্রুকে যদি আপনার সবসময় ভয় পেয়ে চলতে হয়, বাইরের শত্রু মোকাবেলা করবার জন্য, এর থেকে আসলে কঠিন বা ভয়ের কোনো সিচুয়েশন হতেই পারে না। কারণ কে ঘরের ভিতরের শত্রু চেনাটাও তো এত সহজ নয় আসলে। তো আপনি বলছিলেন যে, আমাদের যে কিশোর যারা একদমই অল্প বয়সের ছিলেন, অপরিপক্ক বয়সে, তারা নিজেদের বয়স বাড়িয়ে বলেছেন যুদ্ধে যাওয়ার জন্যে। তো সেভাবে আমি আসলে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিছু সে সময়কার আর্কাইভের কিছু নিউজ শুনছিলাম। তো সেখানে আমাদের যে ফিল্ড হসপিটাল, সেখানে আমাদের একজন ডাক্তারের স্মৃতিচারণ থেকে জানতে পারলাম যে একদিন বিকেলের কথা উনি বলছেন যে হঠাৎ স্ট্রেচারে করে কিছু আহত সৈনিক এসেছে যুদ্ধক্ষেত্র থেকে এবং খুবই অল্প বয়স, বেশিরভাগই ভীষণ অল্প বয়স। তো একজন সৈনিক গুরুতর আহত এবং তার বয়স অনেক কম। আরেকজনের পায়ে গুলি লেগেছে। তো ডাক্তার খুব তাড়াতাড়ি করে, যার বয়স অনেক কম, তাকে ১ম এ অ্যাটেনশন দিয়ে ট্রিটমেন্ট করে করবার চেষ্টা করছিলেন। তো সেই মুহূর্তে তিনি যন্ত্রণায় কাতরাচ্ছেন এবং সেই মুহূর্তে তিনি ডাক্তার সাহেবকে বলছেন যে, "ডাক্তারবাবু, আমার জখম অনেক গুরুতর। আমি বাঁচব না। আপনি ওনাকে দেখেন।" পাশে স্ট্রেচারে যে ছিল, যার জখম সামান্য, বলছে, "আপনি ওনাকে দেখেন। উনি বাঁচবে।" উনি বাঁচবে, উনি আবার যুদ্ধে যেতে পারবে। আমার জন্য আপনি সময় নষ্ট করবেন না। তো আমি না আসলে এগুলো যখন শুনি, মানে আমার বিশ্বাস হতে চায় না দাদা যে এটা মানুষের কোন ধরনের স্পিরিট বা দেশপ্রেম থাকলে এ ধরনের করে একটা মানুষ যখন সে সাক্ষাৎ মৃত্যুর দরজার সামনে দাঁড়ানো, সে বলছে, এবং এরকম আরো বহু অসংখ্য স্মৃতিচারণ এবং ঘটনা আমি মুক্তিযুদ্ধের আর্কাইভ খুব ফলো করি, মুক্তিযুদ্ধ জাদুঘরের। তো সেখান থেকে আমি প্রতিদিন যখন পড়ি না, আমি বিশ্বাস করতে পারি না যে আমাদের এটা আমাদের স্বাধীনতার ইতিহাস। এখান থেকে আমাদের জন্ম। আমরা আজ বাংলাদেশ, আমরা তো মুক্তিযুদ্ধের অনেক পরবর্তী প্রজন্ম। তো আসলে এই স্বাধীন দেশটা না হলে আমরা তো কখনো আমরা হয়ে বেড়ে উঠতে পারতাম না। তো সেভাবে একজন আমাদের মেডিকেল কলেজ, বাংলাদেশ মেডিকেল কলেজ, রাজশাহী মেডিকেল কলেজের ৫ম বর্ষের একজন ছাত্র, তার একটি চিঠি গত বছর আমাদের মেডিকেল অ্যাসোসিয়েশনের বিজয় দিবসের অনুষ্ঠানে তার বন্ধু এসেছিলেন এবং তার একটি চিঠির কপি তিনি সেখানে আমাদের সাথে শেয়ার করলেন এবং পাঠ করলেন। তো সেটাই আমি আবার একটু পড়ে শোনাতে চাচ্ছি। তো তিনি
1971-এ বাবা মাকে লেখা শেষ চিঠির শেষ অংশ শহীদ মুক্তিযোদ্ধা কাজী নুরুন নবী, রাজশাহী মেডিকেল কলেজ, ৫ম বর্ষ, বাংলাদেশ। তো সেই চিঠিতে তিনি লিখেছিলেন, দেশ স্বাধীন হবেই, ভাবতেও ভালো লাগছে বুলুদুলু সন্তানেরা স্বাধীন দেশের মানুষ হবে। ওদের জন্যে আমি সার্থক, সার্থক আমার এ জীবনদান। ওরা কি আমাকে মনে রাখবে? হয়তো। বাবুল। তো আমি যখন এ ধরনের কথা বা ছোট ছোট গল্পগুলো, ঘটনাগুলো জানতে পারি, তার বন্ধুরা যখন বলছিলেন, আমার মনে হচ্ছিল ওনারা ঠিক সেই ৫ম বর্ষে অবস্থান করছেন, যখন তারা এই চিঠিটা পড়ছিলেন, আমাদের সাথে শেয়ার করছিলেন। তো আসলে এই যে প্রত্যেকটা মানুষের যে গভীর দেশপ্রেম এবং আত্মত্যাগ, সেখান থেকেই তো বাংলাদেশের জন্ম। এই গভীরতা হয়তোবা আমরা কখনোই দাদা বুঝতেও পারবো না, কিন্তু আমাদের সকলেরই আসলে আমার মনে হয় যে এটা একটা দায়িত্ব এবং কর্তব্য, মানে নিজের অবস্থান থেকে, জায়গা থেকে সেই অনুভূতিটাকে যতটা সম্ভব নিজের ভিতরে ধারণ করা, তার যথার্থ সম্মান সবসময় ক্যারি করা এবং আমাদের পরবর্তী প্রজন্মের মাঝেও সেই আহ, ছায়াটা পৌঁছে দেয়া। তো আমি এই মুহূর্তে চলে যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে। বিরতির পরই আমরা আবার আলোচনায় ফেরত আসছি। সুপ্রিয় দর্শক, আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও ফেরত আসছি। আজকে আমাদের টিভিএন ওয়েলনেস এর বিজয় দিবস, বাংলাদেশ বিজয় দিবসের এই বিশেষ আয়োজনে আমাদের সাথে আছেন আমাদের গুণীজন রবিশঙ্কর মৈত্রী। দাদা, আপনার আলোচনা শুনছিলাম, কবিতা শুনছিলাম, আবারও ফিরে যাই কবিতাতে। হ্যাঁ, আরেকটা কবিতায় আসি। যে কথা একটু আগে বলছিলাম যে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধোত্তর সাহিত্য সবচেয়ে সমৃদ্ধ আমার মনে হয় কবিতা। অসংখ্য কবিতা লেখা হয়েছে, হয়তো নানানভাবে ইতিহাস বিকৃতি করা, নানানভাবে মানুষকে বিভ্রান্ত করার এই অপচেষ্টা সেই 1971 থেকে চলছে। আরো আরো এরকম তাদের কাজ তারা করে যাবে, কিন্তু কবিতার সত্য, এই সত্য বদলানো যায় না। এই সত্য উপলব্ধিগত, এবং কবি আর যাই হোক, তিনি কবিতায় তার অন্তরাত্মাকেই মেলে ধরেন এবং আত্মার প্রতিধ্বনি। এখানে মিথ্যা রচনার জায়গা নেই। হয়তোবা তিনি একটা কল্পনার আশ্রয় নিতে পারেন, বা তিনি দূরদর্শী, তাই ভবিতব্য কি সেটাও হয়তোবা কবিতায় প্রকাশ করেন। তো সেদিক থেকে আমি বলতে পারি যে আমরা এই কবিতার সত্য নিয়ে যেন থাকি, কিন্তু এখন তো এমন অবস্থা হচ্ছে যে কবিতাও যেন পড়ার জায়গা দিনে দিনে সংকুচিত হয়ে আসছে। আমি একটা কবিতার অংশ বিশেষ বলবো। এই কবিতাটাও খুব একটা বলা হয় না, একদম সর্বৃত্ত ছন্দে মুক্তিযুদ্ধের ইতিহাস, এবং আমাদের এই ইতিহাস আমি বলেছি যে এটা কেবল 1971 নয়, আরো আরো অনেক আগে থেকে। ফয়েজ আহমেদের কথা হয়তো আমরা অনেকে ভুলেই গেছি। সাংবাদিক, লেখক, কবি, এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের একসময় তিনি সভাপতি ছিলেন যতদূর মনে পড়ে। আমি ফয়েজ আহমেদকে সরাসরি দেখেছি, কথা বলেছি। আমি যখন বিশ্ব সাহিত্য কেন্দ্রে ছিলাম প্রকাশনা বিভাগের দায়িত্বে, তখন তার সঙ্গে মাঝে মাঝে দেখা হতো। ফয়েজ আহমদ, তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। তার একটি কবিতা লক্ষ বীরের পদ সঞ্চারে, আমি একটু অন্যরকম ভাবে আবৃত্তি করছি, বা আবৃত্তি এটাকে আমরা বলতে পারি একটু সুরে আশ্রিত আবৃত্তি বা সুরাশ্রিত আবৃত্তি। সেই রূপকথা, সেই কেচ্ছার শুনেছ গল্প কাহিনী, লক্ষ বীরের পদ সঞ্চারে
নির্ভীক সেই বাহিনী। মৃত্যুঞ্জয়ী শাশ্বত তারা, চিত্তে ছিল না শঙ্কা। রক্তে আঁকা মুক্ত পতাকা, বিজয়ীর মহাডঙ্কা। সেই স্বপ্নের, সেই গল্পের দেশটার কথা বলছি। তোমাদের চলস্মৃতিমণ্ডিত সে দেশেই নিয়ে চলছি। প্রাণের যেদিন উন্মেষ ছিল, সূর্য যেদিন প্রথম উঠিল, প্রভাতের পাখি যেদিন ছুটিল, মুক্ত আকাশে মুক্ত, সেদিন সে দেশ সিন্ধু শিখরে বিশ্বে হয়েছে যুক্ত। সেই দেশটির সেই রূপকথা শুনেছ গল্প কাহিনী, লক্ষ বীরের পদ সঞ্চারে নির্ভীক সেই বাহিনী। হাজার বছর কেটেছে তাদের আনন্দ উল্লাসে, পরাজয় তারা মানেনি কখনো, ভয় ভীতি সন্ত্রাসে। সোনার ফসলে ভরপুর তার আপন ঘরের সব ভান্ডার, জীবন গড়েছে যেন সুকুমার সৌরভে পরিপূর্ণ। তাদের স্বাধীন জীবন চেতনা দর্প করে কে চূর্ণ। প্রাচীন সে দেশ তার রূপকথা শুনেছ গল্প কাহিনী, লক্ষ বীরের পদ সঞ্চারে নির্ভীক সেই বাহিনী। তোমরা জেনেছ কবে কোন গিরিপথে, কাস্পিয়ানের তীর অঞ্চল হতে, কারা এসেছিল সম্পদ আহরণে, আবাসের খোঁজে মন্ত্র উচ্চারণে। সেই বৈদিক আর্য জাতির বীর সন্তান কভু, বিজয়ীর বেশি হয়নি শাসক সেই দেশটির প্রভু। যুগে যুগে ছিল শান্তির নীড়, প্রীতি শুভেচ্ছা ছিল সুগভীর, মুক্ত স্বাধীন দেশ। মৃদুগুঞ্জন নদী মাতৃকা সবুজের পরিবেশ। তারপর এলো মুরকিরা দেশে, মোগল পাঠান তুর্কির বেশে। অশ্বের খুরে লুণ্ঠন শেষে ক্ষত বিক্ষত সেই দেশটির বিদীর্ণ পরিবেশ। রাজধানী থেকে হুঙ্কার যেন শাসকের নির্দেশ। তারা ইংরেজ ফরাসি পর্তুগিজ, উপনিবেশের শাসনের বনে বীজ। সেই ইংরেজ জলদস্যুরা রণে, প্রতারক রূপে বসলো সিংহাসনে। ইংরেজ গেল জনতার স্রোতে, আবার শাসক পশ্চিম হতে। নবগৈরিকে সজ্জিত তারা, মলিন অহংকারে, কম্পিত যেন শাসকের দেশ অস্ত্রের ঝংকারে। প্রতিরোধ গড়ে সে দেশের মানুষ, স্বাধীন মুক্ত চিত্ত। বিদেশি শাসক সদা শঙ্কিত, চারিদিকে পরিবৃত্ত। মহাজাগরণে ক্রোধ আর রোষে শাসকের নাই ত্রাণ। বীর যোদ্ধারা মুক্তি যুদ্ধে পরাজিত বেঈমান। সেই মুক্তির আস্বাদে সবে স্বপ্ন দেখেছে শত, শহীদের সেই রক্ত সৌধে মস্তক অবনীত। সেই বিদ্রোহী তার রূপকথা শুনেছ গল্প কাহিনী, লক্ষ বীরের পদ সঞ্চারে নির্ভীক সেই বাহিনী। তোমরা দেখেছ আবার সে দেশে ঘাতকের হাতছানি, তোমরা দেখেছ হায়নার চোখ শিকারের সন্ধানী। তোমরা দেখেছ ষড়যন্ত্রের হস্ত যে অস্থির, তোমরা দেখেছ অস্ত্রে নিহত মুক্তির শতবীর। সেই মুক্তির সেই রূপকথা শুনেছ গল্প কাহিনী, পুনরুত্থান লক্ষ বীরের নির্ভীক সেই বাহিনী। তুই বীরদের পুনরুত্থান হবেই। আমি বলছিলাম যে কবিতার অংশ বিশেষ বলবো, কিন্তু জি। এমন একটা কবিতা যে শেষ না করে পারা যায় না। অবশ্যই আপনি বীরদের কথা বললেন দাদা। আসলে বীর কি জিনিস, আমি যেমন বলছিলাম যে আমরা আসলে যতই পড়ি না কেন, আসলে এটা মনে হয় আমি উপলব্ধি করবার চেষ্টা করতে পারি মাত্র, কিন্তু আমি কখনোই সে জায়গাটিতে পৌঁছাতে পারবো না। আমি মুক্তিযুদ্ধেও জাদুঘরের আর্কাইভ থেকে কাল রাতেই আসলে ৯ নম্বর সেক্টরের কিছু গল্প পড়ছিলাম, শুনছিলাম।
তো সেখানে একজন মুক্তিযোদ্ধার কথা আমাদের তখনকার শব্দ সৈনিক আলী জাকেরের স্মৃতিচারণ থেকে একজন পাঠ করলেন। তো সেখানে বলছেন যে ৯ নম্বর সেক্টরে একজন মুক্তিযোদ্ধা বীর দর্পে তিনি যুদ্ধ করেছেন এবং ভীষণ কঠিন যুদ্ধ হবার পরে তারা যুদ্ধে জিতে গিয়েছেন। যুদ্ধ শেষ, সেই সময়ে উনি একটু মাথাটা তুলেছেন বাংকার থেকে, ঠিক ওই মুহূর্তে একটি গুলি এসে তাকে বিদ্ধ করলো এবং তখন তার যারা আশেপাশে ছিলেন, তখন আবার অপোজিট দিক থেকে যখন আক্রমণ শুরু হলো, তখন তার আশেপাশে যারা ছিলেন তারা এতটাই হতবম্ব হয়ে গেছেন যে তারা তখন নিজেদের গায়ের কাপড় খুলে তার রক্তপাত বন্ধ করবার চেষ্টা করছিলেন। তার ওখানে সবাই এসে কাপড় দিয়ে চাপ দিয়ে ধরছেন, তাকে স্থির করবার চেষ্টা করছেন। তো একই সময় তারা যুদ্ধ করছেন। হঠাৎ করে তাকিয়ে দেখছেন যে উনি বাংকারে নেই এবং পরে তাকে খুঁজতে খুঁজতে দেখলেন যে তিনি বাংকারটা ছিল একদম নদীর পাড়ে। তো তিনি গড়িয়ে গড়িয়ে নদীর ভিতরে পড়ে গিয়েছেন, কারণ তিনি মনে করছিলেন যে তার জন্য সকলেই মনোযোগ আহ, বিঘ্ন হচ্ছে এবং সেটা সকলের জন্যই ক্ষতির কারণ হতে পারে। পরে সে অনেকক্ষণ সাঁতার কাটবার পরে ভীষণ রক্তপাত থেকে একসময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন এবং পরবর্তীতে তার মৃতদেহটি নদীর অপর পারে চরে পাওয়া যায় আর কি। তো এ ধরনের আত্মত্যাগ আসলে মানে আমি যতবারই পড়ি এবং জানি, যতবারই জানি না কেন ঘটনাগুলো, দাদা যতবার আমি একটা নতুন ঘটনা শুনি না, আমি আমি আসলে আমি বলে বুঝাতে পারবো না যে আমি একদম অবিশ্বাস হয়, মনে হয় যে এটা কি আসলে বাস্তব। মানুষ কি এতটা স্বার্থহীন, এত সাহসী, এত অকুতোভয় হতে পারেন? মানে এটা আসলে দাদা বলি বোঝানো আমি সম্ভব না। তো আমরা আলোচনার খুব বেশি সময় নেই, আমরা যদি খুব ছোট্ট আরেকটি আবৃত্তি শুনতে পারি। হ্যাঁ, আমি আবৃত্তি সময় যেহেতু খুব কম, আহ, অথবা আপনি যদি কিছু আলোচনা করতে চান, আমরা সেটাও করতে পারি। না না ঠিক আছে, আমি একটা ছোট্ট কবিতা শোনাই। হ্যাঁ, এবং এই তারপরে কবিতা, আমি একটু জানতে চাইবো যে এখনকার প্রজন্মের জন্য আসলে শিল্প সাহিত্য চর্চা, কবিতা চর্চা এগুলো কেন ভীষণভাবে প্রয়োজন, এবং আমাদের এই যে আমাদের মানুষ হিসাবে আমাদের অন্তরের যে অন্তর্দৃষ্টিকে উন্মোচন করা এবং আমাদের ভিতরের মানবিক বোধকে জাগ্রত করা, তার জন্য আসলে আমাদের সকলের কি করণীয়? আহ, এটা তো আর আমার বলার অপেক্ষা রাখে না। শিল্প সাহিত্যের ক্ষেত্র থেকে, কারণ আমি ব্যক্তিগত অবস্থান থেকে মনে করি যে দাদা আমরা ছোটবেলায় খুব একটা শিল্প চর্চার ভিতরে বেড়ে উঠেছি, আমাদের বাংলাদেশের বা বাংলাদেশের বাঙালিদের কালচার এটাই ছিল। তো কিন্তু এখন আমি দেখি যে প্রায় সব জায়গা থেকে হয়তো বা টেকনোলজির কারণেই আমি অনেকটা বলবো যে এই শিল্প সংস্কৃতি চর্চার যে কালচারটি, আমার মনে হচ্ছে এটা অনেক ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে। তো আপনার মতো গুণী আচ্ছা শিল্পীর মুখ থেকে আমার মনে হয় যদি একটু আমরা শুনতে পারি। আচ্ছা, সেটাও একটু মানে আমরা কিরকমটা হলে মনে হয় যেন আর একটু ভালো হতো মানুষের জন্য, সে কথাটা আমি একটু বলবো। আচ্ছা, মুক্তিযুদ্ধে এই যে বীরত্বের গাথা বলে শেষ করার নয়, আমি আবুল হাসানের উচ্চারণগুলি শোকের এই কবিতাটা অনেকেই জানেন, অনেকেই আবৃত্তি করেন। একেবারে ছোট্ট একটা কবিতা, এই কবিতাটা আমি বলবো একেবারে প্রাসঙ্গিক বলে, তার আগে একটা ঘটনা বলবো। এই যে মুক্তিযুদ্ধে কত ত্যাগ এবং কি বীরত্ব, কত সাহস, হ্যাঁ? সবচেয়ে বড় কথা হচ্ছে যে বীরের প্রথম গুণটা কি? যে মৃত্যু ভয়কে তুচ্ছ করা, মৃত্যুকে জয় করা। এবং যিনি চিন্তা করেন আমি যুদ্ধে যাব, তখনই তিনি আগেই ভাবেন আমি হয়তো আর ফিরব না। অর্থাৎ এই মৃত্যুকে আগেই তিনি বরণ করে নেন। এটা সাহসী না হলে হয় না। তাহলে এটাই হচ্ছে বীরত্ব। যুদ্ধে নেমে যাওয়া, যুদ্ধ করা সে তো পরে। আগেও যে নিজেকে প্রস্তুত করা এবং আমি যেকোনো সময় আমি মারা যাব। আমার মায়ের সঙ্গে দেখা হবে না, বাবার সঙ্গে দেখা হবে না। আমি আর আমার গ্রামে ফিরতে পারবো না। আমার এই জীবন অপূর্ণ থাকবে, কিন্তু আমার জীবনের বিনিময়ে এই দেশটা মুক্ত হবে। এই এত বড় ত্যাগ, এই ত্যাগটার ধারাবাহিকতা থাকা দরকার। কিন্তু সেটা থাকে না।
মুক্তিযুদ্ধের পরেও এরকম বীর আমাদের দরকার ছিল, কিন্তু সেটা দুঃখের বিষয় খুব কম, নেই বললেই চলে। আচ্ছা, একটা ঘটনা বলছি আমি। এই ঘটনাটা হলো আমাদের শরণার্থী হয়ে যাবার, আমার তখন মাত্র ২ বছর বয়স। আমাদের গ্রামের এবং আশেপাশের আরো কয়েকটা গ্রামের পরপর ২-৩ দিনের মধ্যে সবাই গ্রাম ছেড়ে চলে গেল এবং গ্রাম লুটপাট হয়ে গেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে রাজাকাররা। এইসব হয়েছে। তো আমরা যখন শরণার্থী হয়ে ভারতে যাচ্ছিলাম, সীমান্তের খুব কাছাকাছি, হয়তো সীমান্ত আর ৭ কিলোমিটার আছে সামনে। তখনকার দিনে ওরকম ৩.৫-৪ মাইল দূরে আছে। তো বর্ডারের অবস্থা বুঝে তারপরে সবাই রাতের অন্ধকারে পার হবে, এরকম। তখন তো আর কাঁটাতারের বেড়া ছিল না। তো খবর আসতো যে হ্যাঁ, এখন রাস্তা পরিষ্কার আছে। তো ওরকম একটা সীমান্তবর্তী গ্রামে, কুষ্টিয়ার দিকে, সেখানে আমাদের এই শরণার্থীরা ছিলেন এবং হিন্দু, সব হিন্দু সম্প্রদায়ের মানুষ। তো যেদিন ভোরবেলায় পার হয়ে যেতে হবে এরকম প্রস্তুতি নিয়ে, সেদিন রাত ১০টার দিকে ওরকম একটা মুসলিম বাড়িতেই, হ্যাঁ, যে একটা মুসলিম পরিবারের অনেক বড় বাড়ি, সেই বাড়িতে প্রচুর মানুষ এরকম শরণার্থীরা আছে। এর মধ্যে ২-৩টা মেয়ে, তারা মানে টয়লেট বাথরুম খুঁজে বেড়াচ্ছে যে কোন দিকে যাওয়া যায়। এরকম আসতে আসতে ওই বাড়ির খানিকটা বাইরে এসেছে। তখন তারা শুনতে পায় যে ২-৩ জন মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, রাজাকার বা আলবদর এরকম আর কি। অর্থাৎ তারা এই বাড়িতে ওই রাত্রে হামলা চালাবে, লুটপাট করবে এবং পাক বাহিনীকে খবর দিয়েছে এরকম। তো তারা ওই পথ দিয়ে যাচ্ছিল আরেকজনকে খবর দিতে। ওই মেয়েগুলোকে দেখে তারা এগিয়ে আসে। এই মেয়েগুলো চালাকি করে যে তারা যেন আর অন্য কোথাও যেতে না পারে। তার জন্য তার মধ্যে ২ জন মায়ের বয়সী আর ৩ জন অপ্রাপ্তবয়স্ক, তাদের জীবনের একটি রাত তাদেরকে দিয়ে দেয় এবং এই শরণার্থী, এই যে যারা একটা বড় একটা দল শরণার্থী উদ্বাস্তু হয়ে গেছে এরই মধ্যে, তারা তারা বেঁচে যায়। তাদেরকে আর কেউ হত্যা করতে আসে না। কিন্তু এই মেয়েগুলো, বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের মধ্যে একজনের অতিরিক্ত রক্তক্ষরণে ওই রাতেই মারা যায়। এটা একটা সত্য ঘটনা। এরকম একটা দুটো ঘটনা তো নয়, অসংখ্য ঘটনা আছে। আবুল হাসানের কবিতা উচ্চারণগুলি শোকের। লক্ষ্মী বউটিকে আমি আজ আর কোথাও দেখি না, হাঁটি হাঁটি শিশুটিকে কোথাও দেখি না। কতগুলো রাজহাঁস দেখি, নরম শরীর ভরা রাজহাঁস দেখি, কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস? তব তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ? অনেক যুদ্ধ গেল, অনেক রক্ত গেল, শিমুল তুলোর মতো সোনার রূপো ছড়ালো বাতাস। ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, নরম নোলক পরা বনটিকে আজ আর কোথাও দেখি না। কেবল পতাকা দেখি, কেবল উৎসব দেখি, স্বাধীনতা দেখি।
তবে কি আমার ভাই আজ ওই স্বাধীন পতাকা, তবে কি আমার বোন তিমিরের বেদিতে উৎসব। তো এই ভাই বোন, এই মায়েদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি একটা দেশ। এই দেশ কখনো কেউ ষড়যন্ত্র করতে পারে, কিন্তু ছিনিয়ে নিয়ে যাবে, মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করবে এবং এই শক্তি পরাজিত হবে তা নয়। হ্যাঁ, সে নতুন প্রজন্ম, তাদের অনেকেই হয়তো মুক্তিযুদ্ধের ঠিক ঠিক ইতিহাসটা থেকে শিক্ষা নিতে পারছে না। এর পেছনে আমি এই প্রজন্মকে কোনোভাবে দায়ী করতে রাজি না, কাউকেই না। একটা সমাজ ব্যবস্থার মধ্যে যখন সংস্কৃতি শূন্যতা তৈরি হয়, তখন এই বিপর্যয় ঘটে। তখন মানুষের মূল্যবোধ হারিয়ে যায়। মূল্যবোধ বলে কিছু থাকে না। মূল্যবোধটা তৈরি হয় মূলত শিল্প, সাহিত্য, সংস্কৃতি থেকে। শুধু সার্টিফিকেট লক্ষ্য করে যে লেখাপড়া বা পেশাভিত্তিক যে লেখাপড়া, সেই লেখাপড়া, সিলেবাস কেন্দ্রিক যে লেখাপড়া, তাতে পেশাদারিত্বের একটা চরম উৎকর্ষের জায়গায় যাওয়া যায়। কিন্তু মানবিক বিকাশ না হলে তো আর মানুষ মানুষ হয়ে ওঠে না। তার জন্য সংস্কৃতি চর্চা দরকার। এবং আমরা দেখেছি যে, যেমন তুমি পেশায় একজন ডাক্তার, চিকিৎসক, এবং ডাক্তারদের কথা বললে, এরকম আমার বাবা একজন ডাক্তার এবং বাবাও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছেন সেই সময়। তো আমার বাবা ডাক্তার, আমার বাবা একজন গীতিকার, আমার বাবা একজন শিল্পী, সঙ্গীত শিল্পী, ভালো বক্তা, ভাষাবিদ। এত কিছু তার মধ্যে কেন ছিল? তো আমার কাকা একজন গণিতবিদ, গণিতের উপরে বইও লিখেছেন, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন কৃতী ছাত্র, খুব মেধাবী। তো তিনি ডিএল রায়ের গান করতেন। তো এখন যেটা হচ্ছে যে, মা বাবারা হয়তো মনে করছেন যে ঠিক আছে, অন্য কোনো কিছুর দরকার নাই, তুমি ক্যারিয়ার তৈরি করো। ক্যারিয়ার কি? এখন ওই ক্যারিয়ারের মধ্যে কিছু প্রশ্ন উত্তর। এখন ওই প্রশ্ন উত্তরের পড়ার মধ্যে যখন মুক্তিযুদ্ধ থাকে, তখন তা কারো কারো কাছে, আমার কাছে মনে হয়, একটু বোঝার মতো হয়ে যায়। আমি তার প্রাণের মধ্যে, মনের মধ্যে, হৃদয়ের মধ্যে, বুকের মধ্যে সামাজিকভাবে, সাংস্কৃতিকভাবে মুক্তিযুদ্ধের বীজ বপন জি, না করে জি, শুধু পাঠ্যপুস্তকে যদি দিই, সিলেবাসে দিই, একদমই তাই। আপনি তাহলে একদম সে একদম ঠিক কথাটা বলেছেন দাদা। আমার মনে আছে আমাদের খুব ছোটবেলায় আমরা মোহাম্মদ জাফর ইকবালের লেখা একটি বই পড়েছিলাম, 'আমার বন্ধু রাশেদ'। আমার মনে আছে আমি তখন ক্লাস 7 এ পড়ি এবং আমার ক্লাসের সকলে আমরা বইটা পালাক্রমে নিয়ে ভাগ করে পড়েছিলাম। এবং আমার মনে হয় আমরা এখনো প্রত্যেকে অন্তরের ভেতরে কোনো গভীর একটা জায়গায় সেই বন্ধু রাশেদকে ধারণ করি। আমরা সকলেই তখনো জানি যে এটি একটি কাল্পনিক চরিত্র মাত্র। কিন্তু আমরা কিন্তু সেই যে কষ্ট, রাশেদকে হারানোর কষ্ট, সেই বেদনা আমরা কিন্তু আজও বহন করি একইভাবে। আমি কিছুদিন আগে আমার এক বন্ধুর সাথে কথা বলছিলাম এবং সে কাঁদছিল আমার সাথে। যে সে বিশ্বাস করতে পারে না যে এই প্রজন্ম এই বন্ধু রাশেদকে ধারণ করে না। তো আমার মনে হয় আমাদের নিজেদেরই অনেক গলদ আছে। আমাদের শিশুদেরকে আমাদেরকে সংস্কৃতিতে, শিল্পে বাঁচতে শেখাতে হবে এবং সেই দায়িত্বটা আসলে আমাদের প্রত্যেকের অবস্থান থেকেই সেই দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসতে হবে। এত সুন্দর চমৎকার আলোচনা, গুরুত্বপূর্ণ আলোচনা, কিন্তু সময় স্বল্পতার কারণে আজকের আলোচনা আমাদেরকে এখানেই শেষ করতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের জন্য আমাদের আয়োজন। আমাদের সাথে সংযুক্ত ছিলেন আমাদের ভীষণ গুণী ব্যক্তিত্ব, শিল্পী, আবৃত্তিকার এবং লেখক রবিশঙ্কর মৈত্রী। দাদা, আপনার অসংখ্য ব্যস্ততার মাঝে আমাদের জন্য যে আপনি সময় বের করে সংযুক্ত হয়েছেন, তার জন্য আপনার প্রতি বিশেষ কৃতজ্ঞতা। আবারও অপেক্ষায় থাকবো আপনার সাথে কোনো এক সময় আবার আলোচনায় সংযুক্ত হবার জন্য। ভালো থাকবেন। তোমাকেও ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমরা জানি যে সেক্টর ৯ এর কথা আমি কিছুক্ষণ আগে বলছিলাম। আমি আসলে রিসেন্টলি আরো একটি গল্প শুনলাম। আমাদের খুব ক্ষুদে একজন মুক্তিযোদ্ধা ছিলেন সেখানে। ১৩-১৪ বছরের একজন শিশু। তার নাম ছিল মাহবুব। মাহবুব আসলে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন ফুড ফরমাইশ, খাটা, চা বানিয়ে দেয়, এসব ধরনের কাজগুলো সে করতেন। তো ছোট শিশু যেহেতু তার অনেক কিউরিওসিটি ছিল, খুব অস্ত্র চালানো শিখতে চেত, নানা ধরনের কাজ করতে চেত। তো দেখা গেল যে কোনো এক ফাঁকে সে কোনোভাবে কিছু কাজ সে শিখে ফেলেছিল। সেখানে যখন যুদ্ধ প্রায় শেষের দিকে, এটি ৮ই ডিসেম্বরের কথা ১৯৭১, কোনোভাবেই মুক্তিযোদ্ধারা সেখানে পাক মিলিটারি বাহিনীকে পরাজিত করতে পারছিল না। এবং ভীষণ প্রবল যুদ্ধ হতে একসময় সেখানে গোলাবারুদের যে তাদের কাছে যে অ্যারেঞ্জমেন্ট ছিল সেগুলো প্রায় শেষ হয়ে গিয়েছে। তো সেই সময়ে হঠাৎ করে তারা খেয়াল করলেন যে মাহবুব ক্রল করে পাক বাহিনীর বাংকারের প্রায় কাছে চলে গিয়েছে এবং সেই মুহূর্তে একটি গ্রেনেড খুলে সে সেই গ্রেনেডটি নিয়ে পাক বাহিনীর বাংকারের উপর ঝাঁপিয়ে পড়ে। সকলে ভীষণ বিস্মিত ছিল, কবে যে সে গ্রেনেড চালাতে শিখেছে কেউ জানতো না। কিন্তু সেই ১৭ জন পাক যোদ্ধা সহ পুরা বাংকারটিতে তিনি উড়িয়ে দিয়েছিলেন এবং সেই মৃত্যুর আগে মাহবুবের শেষ উচ্চারিত শব্দ ছিল জয় বাংলা। আমরা সকলে সুস্থ থাকি, ভালো থাকি। বাংলাদেশের বিজয় দিবসে সকলকে আবারও অসংখ্য শুভেচ্ছা। ভালো থাকবেন। ধন্যবাদ। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।